যদি 12 তুমি বাঁচতে চাও তোমাকে কিন্তু এসে কিউ লেখা শেখার উপরে জোর দিতে হবে। তার হাতে কলমে প্রমাণ আমি আজকে তোমাদেরকে দেব যখন আমরা ব্রড কোশ্চেন প্র্যাকটিস করব। একটু দেখি এসে কিউ লেখা কতখানি সোজা। একটু এদিকে আসি। হু কেম টু সি অফ দ্য গার্ল, এটা আমাকে বলবে কোন গল্প বা কবিতার প্রশ্ন। দ্য আইজাবিটের কোশ্চেন। কে লিখেছেন? রাস্কিন বন্ড। ভেরি গুড। তাহলে এখানে মেয়েটিকে দিতে কে এসেছিল? প্রবাবলি দ্য গার্লস প্যারেন্টস, নট হার প্যারেন্টস। তাহলে এখানে আমি হুয়ের জায়গায় শুধু এই কথাটুকুকে অ্যাড করতে পারি, প্রবাবলি দি মেয়েটির গার্লস, দি গার্লস প্যারেন্টস। এইটুকুনি আমি একা লিখতে পারি না, নাকি মুখস্থ করতে হয় আমার? কত সহজ। কেম টু সি অফ দ্য গার্ল, কেম টু সি অফ দ্য গার্ল। শুধুমাত্র এসে কিউ নয়, এসে কিউ কিন্তু ব্রড কোশ্চেনেও তোমাকে বহুলাংশে সাহায্য করে। তাই খেয়াল রাখতে হবে এসে কিউ কিন্তু ভালো করে শিখতে হবে। হু ওয়ার লেবেলড অ্যাজ ফর্মিডেবল ক্রিয়েচার্স, তার মানে কাদেরকে ফর্মিডেবল ক্রিয়েচার্স আখ্যা দেওয়া হয়েছে? কাদেরকে? তাহলে এখানে হুয়ের জায়গায় লিখবো আন্টস, AUNTS। তবে দি আন্টস কেন লিখবো না স্যার? দি মানে নির্দিষ্ট করে বলা হবে, কিন্তু এখানে নির্দিষ্ট করে নয়। আন্টস ওটা সমস্ত কাকিমাদের, যেমন আমরা পাড়ার কাকিমাদের সিসিটিভি ক্যামেরা রূপে চিনি, এখানে আমাদের লেখক বলেছেন আন্টস যা আছে তাই ওয়ার লেবেলড অ্যাজ ফর্মিডেবল ক্রিয়েচার্স। আমার একটু বলো তো বাবু, আজকে আমরা বুঝবো আইজাবিট আরো একবার সংক্ষেপে আমাদের ক্লাসে, আমাদের ক্র্যাশ কোর্সে আমরা আবার বুঝবো, যেমন গতকালকে আমরা বুঝেছিলাম আমাদের কি অন কিলিং আ ট্রি। আচ্ছা, ফর্মিডেবল কথার অর্থকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি বলো দেখি? বলো। ডেঞ্জারাস। কে বললো? হ্যাঁ, ভেরি গুড। ড্রেডফুল, ফেরোশিয়াস, এগুলো সব ফর্মিডেবলের সিনোনিমস। তো পরীক্ষায় কিন্তু সেই ওয়ার্ড নোটস গুলো পরীক্ষায় দেবে, আমি কিন্তু লিখিয়ে দিয়েছি, একটু ভালো করে ফলো আপ করবে। সময় কিন্তু বেশি দিন নেই, চোখের পলকে কিন্তু 3 মাস চলে যাবে, বুঝতে পারবে না বাবুরা। আচ্ছা, and then it is done, এটা কোন গল্প বা কবিতার অংশ কে বলতে পারবে? অন কিলিং আ ট্রি। আচ্ছা বলো তো, then it is done, what act is referred to here? কোন কাজের কথা বলা রয়েছে? এটা আরো সোজা। ভেরি গুড। দি অ্যাক্ট অফ, মানে কি? গাছ কাটাটাকে বলা হয়েছে কিলিং এ ট্রি। তারপরে যা আছে তাই রেফার টু। তবে একটু দাঁড়াও, থামবা। এই হেয়ার যখন বলে তখন তোমাকে কবিতার নাম এবং কবির নামটা ডেফিনেটলি উল্লেখ করতে হবে, না হলে তোমায় 0 দিতে পারেন। তাহলে হেয়ার বলার ক্ষেত্রে আমরা লিখবো এই হেয়ারের পরিবর্তে ইন দা পোয়েম, ইন দা পোয়েম অন কিলিং আ ট্রি। তোমরা জানো অন কিলিং এ ট্রি। কত সহজ রে বাবু, আমরা শুধু শুধু ভয় পাই। হোয়াট ডাজ দ্য ট্রি অ্যাবজর্ব ফ্রম নেচার? প্রকৃতি থেকে গাছ কি কি নেয়? ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। কিন্তু এই বাক্যের সাবজেক্টটা কি? দ্য ট্রি। লিখলে দা ট্রি। এবার একটু বলো মা। অ্যাবজর্বস। ভেরি গুড, অ্যাবজর্বস। কেন? এই বাক্যে ডাজ আছে সেই কারণে। তাহলে দ্য ট্রি অ্যাবজর্বস কি? ইয়ার্স অফ সানলাইট, কাচ্চি ঘানি সর্ষের তেল, সানলাইট, এয়ার বাতাস, অ্যান্ড পানি মানে জল। আচ্ছা, ওয়াটার। এবার পড়ে আছে কে? ফ্রম দ্য নেচার। এ বাবু শুধু তোমাদেরকে এইটুকুনি খেয়াল রাখতে হয়েছে, এই ফ্রেজটুকু। আমি গলা ফাটিয়ে আমি চেষ্টা করি বোঝানোর, তারপরেও যদি তোমরা না পড়ো তাহলে শিক্ষামন্ত্রী এসেও যদি তোমাদের পড়ায়, তিনি পড়ানো ছেড়ে দেবেন। হাউ ডিড দ্য ব্লাইন্ড ন্যারেটর ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল? আমরা জানি দ্য ব্লাইন্ড ন্যারেটর
তিনি কিভাবে ডেসক্রাইব করেছেন? স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। এই যে ফ্রেজ গুলো আমি মুখস্থ করিয়েছি, তাই দেখো সাবজেক্টটাকে দি ব্লাইন্ড ন্যারেটর লিখলাম, লিখবে একা একা। ডেসক্রাইবটা কি হয়ে যাবে বাঙালি? ডেসক্রাইবড। কেন? প্রশ্নে কি আছে? ডিড আছে, তাই ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য গার্ল কিভাবে? অ্যাজ দি স্পার্কল, SPARKLE অফ দি, আচ্ছা, দ্য স্পার্কল অফ এ লেখো, অফ এ মাউন্টেন স্ট্রিম, একটি মাউন্টেন স্ট্রিম, নদী বা ঝর্ণা, পাহাড়ি নদী আমরা ঝর্ণা নামেও ঝর্ণা রূপেও চিনি। স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম। হোয়াট ফর্ম অফ ভার্স ইজ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি রিটেন? তাহলে এই হোয়াট ফর্ম অফ ভার্স আমরা আমাদের নোটসে আছে কি ভার্স? ফ্রি ভার্স। তবে কোশ্চেনটা এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি শুধু হোয়াট ফর্ম অফ ভার্সের জায়গায় কি লিখতে পারি? ফ্রি ভার্স। তাহলে আচ্ছা আমরা লিখতে পারি, আচ্ছা এইভাবে লিখি, এইভাবে লিখবো আমরা, খুব ভালো হয়। দ্য পোয়েম অন কিলিং আ ট্রি হলো ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এইভাবে লিখলে ভালো হয়। তাহলে কিভাবে লিখবো? দ্য পোয়েম, লিখে কবিতার নাম, হ্যাঁ, লেখার পরে ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এই যে সাজিয়ে লেখা, এটাই তোমাকে শিখতে হবে, এটা পরে লিখবে। তাহলে দ্য পোয়েম অন কিলিং আ ট্রি ইজ রিটেন ইন ফ্রি ভার্স। আমরা তো উত্তর জানি এতটুকু, জাস্ট সাজিয়ে লেখাটাই আমাদের কাছে জানা প্রয়োজন। এটা কিন্তু আমাদের নোটসে লেখা নেই। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাই? এই কোশ্চেনটা কিন্তু আমাদের নোটসে নেই। ব্লিডিং বার্ক মানে কি? রক্তক্ষরিত ছাল। কখন হয়? হ্যাকিং অ্যান্ড চপিং এর পর। তাহলে আমরা এই জায়গাটাকে সাজিয়ে কি করে লিখবো পরীক্ষায়? হ্যাঁ, আমাদের তো অপশনস থাকবে 8খানা। আমরা এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করবো ঠিকই, কারণ আমরা নন কোশ্চেন পেয়ে যাব, তবুও আমরা শিখে রাখতে দোষ নেই। আমি কি করে লিখবো দেখি। এখানে প্রথমে সাবজেক্টটা দ্য ফ্রেজ, দ্য ফ্রেজ বলে ব্লিডিং বার্ক। সিগনিফাইটা কি হবে? সিগনিফাইজ। ও বাবু সিগনিফাইজ কি সিগনিফাই করে? দ্য বার্ক বা দ্য কন্ডিশন অফ দ্য বার্ক, কন্ডিশন অফ দ্য বার্ক আফটার কিসের পর? হ্যাকিং অ্যান্ড চপিং। এটা ভীষণ কঠিন লেখা। হ্যাঁ, আমার মতন লোক যদি পারে, তোমরা পারবে না? তাহলে সিগনিফাইজ দ্য কন্ডিশন অফ দ্য বার্ক, ওই বার্কের যে কন্ডিশনটা, কার পরে? হ্যাকিং এন্ড চপিং এর পর। এত সহজ জিনিস, আনকমন আসলে আসুক না। ফ্রম ওয়্যার উইল কার্লড গ্রিন টুইগস রাইজ, কোথা থেকে কোকড়ানো ঘুংরালো গাছের ডালগুলো ওঠে? তাহলে এ বাক্যে সাবজেক্ট কে? কার্লড গ্রিন টুইগস। লিখলাম। এ বাক্যে বিভার্ব আছে তো বাবু? কে আছে? উইল। লিখলে। এ বাক্যে ভার্ব আছে কে? রাইজ। কোথা থেকে? ফ্রম। ক্লোজ টু দ্য গ্রাউন্ড, তাই তো? আফটার, আচ্ছা ঠিক আছে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড লিখলেই ভালো, আর বেশি ডিপে যাওয়ার দরকার নেই, কারণ আমার এই প্রশ্ন মান কিন্তু মাত্র 1। দেখে মনে হতে পারে মাত্র 1, কিন্তু এটা আমাকে অনেক রকম ভাবে সাহায্য করবে। দেখো, যে কটা আমি লিখলাম, আর আমাদের নোটস আমি প্রত্যেকদিন পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সুতরাং খুব বেশি কঠিন কিন্তু নয় SAQ লেখা। বারংবার করে আমি তোমাদেরকে বলি, SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের উপরে জোর দাও, না হলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়া সম্ভব নয়। এই 2 মাসে তোমরা বা 3 মাসে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তোমাদের শিখিয়ে দেবার, মুখস্থ করিয়ে দেবার। চলো লিখে নাও সুন্দর করে।